সুপ্রিয় দর্শক, সত্যপক্ষের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শেখ বুলবুল। প্রিয় দর্শক, আসুন শুরুতেই আমরা একটি ভিডিও ক্লিপ দেখে আসি। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিশেষ উন্নয়ন শীর্ষক প্রকল্পে বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির অপরাধে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য জনাব A.K.M নুরুন নবী, জনাব নাজমুল আহসান কলিমুল্লাহ সাবেক উপাচার্য, জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাবেক নির্বাহী প্রকৌশলী সহ 5 জন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, দুর্নীতি প্রতিরোধ আইন 1947 এবং দণ্ডবিধি সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পরস্পর যোগসাজশে অপরাধজনক বিশ্বাসভঙ্গ, ক্ষমতার অপব্যবহার করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় উন্নয়ন প্রকল্পের অনুমোদিত ডিপিপি উপেক্ষা করে নকশা পরিবর্তন, 30 কোটি টাকা মূল্যের ঊর্ধ্বের চুক্তি মন্ত্রণালয় বা বিভাগের অনুমোদন ব্যতিরেকে সম্পাদন, ঠিকাদারের রানিং বিল থেকে কর্তনকৃত নিরাপত্তা জামানতকে এফডিআর হিসাবে ব্যাংকে জমা রাখা এবং উক্ত এফডিআরকে লিয়েনে রেখে ঠিকাদারকে লোন প্রদান করার জন্য নো অবজেকশন সার্টিফিকেট অনুমোদন তথা গ্যারান্টার হয়ে বিশ্ববিদ্যালয় তথা সরকারের 4 কোটি টাকা আত্মসাৎ, ঠিকাদারের সাথে সম্পাদিত চুক্তিতে অগ্রিম অর্থ প্রদানের কোনো সংস্থান না থাকা সত্ত্বেও ঠিকাদারকে আর্থিক সহযোগিতার কারণ দেখিয়ে ব্যাংক গ্যারান্টি গ্রহণ করে অগ্রিম বিল প্রদান করা এবং অগ্রিম প্রদানকৃত বিল সমন্বয়ের পূর্বেই অগ্রিম বিলের বিপরীতে প্রদত্ত ব্যাংক গ্যারান্টি সমূহ অবমুক্ত করা, প্রথম পরামর্শক প্রতিষ্ঠান কর্তৃক প্রদানকৃত ড্রয়িং ডিজাইন না মেনে সরকারি খাতে ক্রয় পদ্ধতি বিধি বহির্ভূতভাবে দ্বিতীয় পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ প্রদান, অস্বাভাবিক হারে মূল্য দাখিল সত্ত্বেও পিপিআর 2008-এর বিধান অনুযায়ী দরপত্র মূল্যায়ন সম্পন্ন না করার অভিযোগ অনুসন্ধানকালে প্রমাণিত হওয়ায় জনাব A.K.M নুরুন নবী সাবেক উপাচার্য ও প্রকল্প পরিচালক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিশেষ উন্নয়ন শীর্ষক প্রকল্প, জনাব নাজমুল আহসান কলিমুল্লাহ সাবেক উপাচার্য বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাবেক নির্বাহী প্রকৌশলী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব দরপত্র মূল্যায়ন কমিটি, জনাব মোহাম্মদ আব্দুস সালাম বাচ্চু ঠিকাদার ও প্রোপ্রাইটার আব্দুস সালাম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিশেষ উন্নয়ন শীর্ষক প্রকল্প এবং এম হাবিবুর রহমান ঠিকাদার ও প্রোপ্রাইটার সহ 5 জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুর্নীতি প্রতিরোধ আইন 1947 এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তাকে নিয়ে যে গদগদ ভাবটা আছে সেটাকে আমি প্রশ্ন করেছি। প্রফেসর ইউনূস নিজেই তো একজন দণ্ডিত ব্যক্তি হিসেবে শপথ গ্রহণ করেছেন আপনার এই দ্বিতীয় অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে। আমাকে একটা কেস স্টাডি হিসেবে ধরে মেলাইন করার চেষ্টা থেকে বাকি সবাইকে সতর্ক করার একটা প্রক্রিয়া এটি, এতে কোনো সন্দেহ নেই। আমি বা ধরুন যারা উচ্চকণ্ঠ, আপনি বা আপনার মাসুদ কামাল কিংবা রনি বা অন্যরা দেশের ভেতরে থেকে যারা সমালোচনা মুখর, তাদের কোনোভাবেই কেউ কুপকাত করতে পারবে, আমরা কোনো অবস্থায় মাথা নোয়াবো না। দর্শক, আপনারা দেখলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহ বর্তমান সরকারের বিরুদ্ধে কি ধরনের অভিযোগ উত্থাপন করেছেন। প্রিয় দর্শক, আপনারা অনেকেই জানেন এই ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহ যখন প্রথম দিকে টক শোতে আসেন তখন তিনি ছিলেন টক শোর একজন জনপ্রিয় মুখ। তিনি অত্যন্ত পাণ্ডিত্যপূর্ণ ভাষায় চমৎকারভাবে তখনকার পরিস্থিতি বিশ্লেষণ করতেন। তিনি তখন একই সাথে দেশীয় এবং আন্তর্জাতিক বিষয়গুলো এমন চমৎকারভাবে তুলে ধরতেন, মানুষ মন্ত্রমুগ্ধ হয়ে তার কথা শুনত। এক পর্যায়ে তিনি একটি নির্বাচনী পর্যবেক্ষণ সংস্থার প্রধান হিসেবেও দায়িত্ব পালন শুরু করেন। সে দায়িত্বে তিনি এখনো বহাল রয়েছেন। এই ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহর প্রতি মানুষের
আস্থায় প্রথম সংকট তৈরি হয় যখন তিনি রংপুর বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে নিয়োগ পান, কারণ তখনও তিনি তৎকালীন সরকারের কিন্তু একজন কট্টর সমালোচক। তো এরকম একজন সমালোচককে আওয়ামী লীগ যখন একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ করে তখন মানুষের মধ্যে একটি খটকা লাগে, তিনি তো একসাথে ডবল রোল প্লে করছেন না, তিনি কি সাধারণ মানুষকে ধোঁকা দিচ্ছেন, তিনি কি কোনো বিশেষ মুখোশের আড়ালে নিজের মুখ লুকিয়ে রেখেছেন, তিনি কি কোনো ভিন্ন দেশের এজেন্ট হিসাবে এখানে ভালো মানুষ সেজে গোপন তৎপরতা চালিয়ে যাচ্ছেন? এ ধরনের নানা প্রশ্ন তখন মানুষের মনে উকি দিতে শুরু করে। পরে যখন তাকে নিয়ে রংপুর বিশ্ববিদ্যালয়ে এক ধরনের আন্দোলন শুরু হয় তখন মানুষের মধ্যে তাকে নিয়ে যে সন্দেহ ছিল সেটি আরো দানা বাঁধতে শুরু করে। তারা বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করে এবং তখন থেকেই তাদের মোহভঙ্গ হয়। তারা বুঝতে পারেন এই ডক্টর কলিমুল্লাহ আসলে সাধু বেশে একজন অসৎ ব্যক্তি। তার বিরুদ্ধে তখন নানা ধরনের দুর্নীতির অভিযোগ ওঠে এবং সবচেয়ে বড় যে অভিযোগটি ওঠে সেটি হচ্ছে উপাচার্য হিসেবে বিশ্ববিদ্যালয়ে অবিশ্বাস্য রকমের অনুপস্থিতি। সুপ্রিয় দর্শক, তার বিরুদ্ধে তখন যেসব দুর্নীতির অভিযোগ ওঠে আসুন আমরা সেগুলো একটু দেখে আসি। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নাজমুল আহসান কলিমুল্লার বিরুদ্ধে দুটি উন্নয়ন প্রকল্পে দুর্নীতির প্রমাণ পেয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি। তবে দুর্নীতিতে জড়িত থাকার বিষয়টি প্রত্যাখ্যান করে তিনি পাল্টা অভিযোগ করে বলেছেন, শিক্ষামন্ত্রীর প্রশ্রয়েই তদন্ত কমিটি মিথ্যা প্রতিবেদন দিয়েছে। সাদিয়া ফরুজের রিপোর্ট দেখুন। 2015 সালে একনেক সভায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিশেষ উন্নয়ন প্রকল্প শেখ হাসিনা ছাত্রী হল এবং ডক্টর ওয়াজেদ রিসার্চ ও ট্রেনিং ইনস্টিটিউটের জন্য প্রায় 78 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। 2017 সালে সাবেক উপাচার্য ডক্টর AKM নুরুন নবীর সময়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ওই বছরই নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পান অধ্যাপক ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহ। চুক্তি লঙ্ঘন করে দ্বিতীয় পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ ও নকশা পরিবর্তন করে ব্যয় বাড়ানোর অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। 2019 সালে এসব অভিযোগের বিষয়ে তদন্ত করতে ইউজিসিকে নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়। সম্প্রতি অভিযোগের প্রমাণ পাওয়ায় ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ে সুপারিশ করে ইউজিসি। গণমাধ্যমে এসব বিষয় প্রচারের পর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সকালে সংবাদ সম্মেলন উপাচার্যের, যেখানে তিনি দাবি করেন শিক্ষামন্ত্রীর পরামর্শেই ইউজিসির তদন্ত কমিটি তার বিরুদ্ধে মিথ্যা প্রতিবেদন দিয়েছে। এই পুরো পরিস্থিতিটা আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের আশ্রয় প্রশ্রয় এবং আশকারায় এই অবস্থায় এসেছে। মূল বিষয়টা হচ্ছে স্টিগমাটাইজ করা, যেটা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাজ হতে পারে না, শিক্ষা মন্ত্রণালয়ের কাজও হতে পারে না। এই রকমের মাইন্ডসেট নিয়ে উইথ ডিউ রেসপেক্ট এই ধরনের একটি পবিত্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করাটাও ঠিক না। তিনি আরও দাবি করেন সাবেক উপাচার্য AKM নুরুন নবীর সময়ে প্রকল্পের নকশা পরিবর্তন ও অনিয়ম করা হয়েছে, যা ইউজিসিকে সরবরাহ করা হলেও উদ্দেশ্যমূলকভাবে এড়িয়ে গেছে কমিটি। এটা একেবারেই ন্যাক্কারজনক একটি রাজনৈতিক অপকৌশল। ইউজিসির ইন্টিগ্রিটি নিয়ে আমি অবশ্যই প্রশ্ন করব, কারণ তাদের এই জায়গাটায় দেউলিয়াপনার মতো একটা পরিস্থিতিতে কেন পড়তে হলো। এ সময় বিশ্ববিদ্যালয়ে তার অনুপস্থিতির বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে অস্বীকার করেন উপাচার্য। আমাকে পাওয়া যায় না ঘেরাও করবার জন্য ঘন্টা 2-3 বেশি কিন্তু আমি বিশ্রাম নিই না, বাকি পুরো সময়টাই কিন্তু কাজের মধ্যে থাকি। উপাচার্যের এসব দাবির বিষয়ে ইউজিসির তদন্ত কমিটির সদস্য ডক্টর ফেরদৌস জামান জানান, ডক্টর কলিমুল্লাহর বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পেয়েছে কমিটি। শিক্ষামন্ত্রী কখনো তদন্ত কাজে হস্তক্ষেপ করেননি। মাননীয় শিক্ষামন্ত্রী কোনো ধরনের আমাদের প্রভাবিত করেননি। শিক্ষামন্ত্রী মহোদয়ের সাথে নিয়ে কোনো ব্যক্তিগত কোনোদিন আলাপ হয়নি। এটা সর্বংশে উনি যা বলেছেন কথাটি মানে সত্যের অপলক মাত্র। এদিকে শিক্ষামন্ত্রীকে নিয়ে উপাচার্যের বক্তব্যকে উদ্দেশ্যমূলক এবং রুচি বহির্ভূত বলে বিবৃতি দিয়েছে মন্ত্রণালয়। সুপ্রিয় দর্শক, এগুলো হচ্ছে তার বিরুদ্ধে আনিত তখনকার অভিযোগ। এবার আসুন দেখে আসি এই অভিযোগ নিয়ে তখন কি ধরনের তদন্ত হয়েছিল এবং তদন্ত কমিটি কি ধরনের তথ্য প্রকাশ করেছিল।
যে অভিযোগগুলো এখান থেকে গেছে তার মধ্যে প্রথমে 18টা দাবিনামা সম্বলিত একটা চিঠি যায়, সেটা সেটা যায় হলো শিক্ষক সমিতির পক্ষ থেকে। তারপরে আবার 11টি দাবিনামা সম্বলিত একটা হলো অফিসার্স অ্যাসোসিয়েশন থেকে যায়। আর নিউজ পেপারে এই সংক্রান্ত একটা নিউজ হয়। উপাচার্য মহোদয়ের ক্যাম্পাসে অবস্থান না করা, এটা একটা প্রধান অভিযোগ। তারপরে হচ্ছে বিভিন্ন দায়িত্ব পালন, যেটা হয়তো যাদের পালন করার কথা সেখানে হয়তো উপাচার্য মহোদয় বা অন্য কেউ দায়িত্ব পালন করছেন এরকম। তারপরে নিয়োগ দেওয়া হচ্ছে না, এটা একটা অভিযোগ। অনেক অভিযোগ আছে তার এগেনস্টে, যাদের সাক্ষ্য নেওয়ার সবার সাক্ষ্য নিব সাক্ষ্যের ভিত্তিতে এবং দালিলিক। আমরা কিন্তু এই কাজ অনেক আগে শুরু হয়েছে। এই কমিটি পুনর্গঠন হলেও আগের কমিটি আমি আহ্বায়ক ছিলাম, তখন সব দালিলিক প্রমাণ আমরা গ্রহণ করছি দুই পক্ষ থেকে। তার ভিত্তিতে আজকে একেবারে সশরীরে সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করা হবে ওই প্রত্যেকটা অভিযোগের এগেনস্টে। প্রিয় দর্শক, আপনারা দেখলেন তার বিরুদ্ধে কি ধরনের অভিযোগ তখনই উত্থাপিত হয়েছে, এবং আমরা জানি একটি অভিযোগ উত্থাপিত হলে দীর্ঘদিনে তার তদন্ত শেষ করে তারপর তার বিরুদ্ধে মামলার ব্যবস্থা করা হয়। ডক্টর কলিমুল্লাহ সম্প্রতি সরকারকে দোষারোপ করে যে ধরনের অভিযোগ করেছেন তার প্রেক্ষিতে বলা যায় তিনি আসলে সত্যটি আড়াল করার চেষ্টা করছেন। এখন প্রশ্ন উঠতে পারে, আওয়ামী লীগ সরকারের সময় তার বিরুদ্ধে কেন মামলা হয়নি, দুদক কেন কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি? এ প্রসঙ্গে আমরা একটু আগেই বলেছি যে তিনি হয়তো ডবল স্ট্যান্ডার্ড মেনটেন করতেন। তৎকালীন সরকারের সাথে হয়তো তার একটি গোপন সম্পর্ক ছিল, যে সম্পর্ক হয়তো বাইরের অনেকেই জানতো না। পরিস্থিতির চাপে হয়তো তার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত হয়েছে, তার বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হয়েছে, কিন্তু সেই জন্য আইনগত যে কার্যকর ব্যবস্থা তৎকালীন সরকার সেটি গ্রহণ করেনি। কারণ আগেই বলেছি তার সাথে তাদের একটি গোপন সম্পর্ক আছে বলে অনেকেই মনে করছেন, এবং সে কারণেই সম্ভবত তার বিরুদ্ধে তখন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়নি। প্রিয় দর্শক, আমরা যদি তার বিভিন্ন সময়ের বক্তব্যগুলো পর্যালোচনা করি তাহলে দেখব তিনি সবসময় দুকুল রক্ষা করে চলেছেন। তিনি কখনো একমুখী বক্তব্য দেননি, এবং তার বক্তব্যের মধ্যে এক ধরনের অস্পষ্টতা থাকতো, এক ধরনের ধোঁয়াশা থাকতো, এক ধরনের রহস্য থাকতো। যে রহস্য ভেদ করে তিনি আসলে কি বলতে চাইছেন সাধারণ দর্শক শ্রোতা সেটা খুব একটা বুঝতে পারতো না। তাদেরকে আন্দাজ করে নিতে হতো তিনি আসলে কি বলেছেন। তিনি আসলে এদিক ওদিক দুকুলি রক্ষা করেছেন, এবং তিনি স্পষ্টত যে কোনো কিছু বলেন না, তিনি যে খোলাখুলি কিছু বলেন না, তার একটি ছোট্ট প্রমাণ আপনাদের সামনে আমি তুলে ধরছি। আমার সাথে একটি টক শোতে তিনি অংশ নিয়ে আমার বক্তব্য সম্পর্কে তিনি কি বলেছিলেন, আসুন সেই ভিডিওর অংশটি আমরা একটু শুনে আসি। বুলবুল আহমেদ বলছেন যে একটি কোটা প্রথাকে নিয়েই কিন্তু আন্দোলনের শুরু হয়েছিল, ফলে এত কিছু পরিবর্তন নিয়ে যে শুরু হয়েছিল আন্দোলন তা নয়। ফলে সংগঠিত রাজনৈতিক দল নেই, এখানে সংগঠিত রাজনৈতিক শক্তি নেই, ফলে এদের পক্ষে এই বড় ধরনের সংস্কার করা সম্ভব কিনা। স্যার ধন্যবাদ। আই স্যালিউট বুলবুল আহমেদ মহোদয়কে এই জন্যে যে তিনি আকরা সত্য কথাগুলো ফোরফ্রন্টে নিয়ে এসছেন। এই সংস্কৃতিটা যদি আমরা ইনস্টিটিউশনালাইজ করতে পারি তাহলে বাংলাদেশের 90% সমস্যা কমে যাবে। খোসামত তোষামত স্থাবকতা, বরং এই বিষয়গুলো ইনস্টিটিউশনালাইজড হয়ে আছে, এবং আমরা পেছনে নানান রকম কথাবার্তা বলি, সামনে পাবলিক স্পেসে কথা এড়িয়ে যাই। এবং আমি সেজন্যই বুলবুল আহমেদ মহোদয়কে সাধুবাদ জানাবো, অভিনন্দন জানাবো, এবং রীতিমতো স্যালুট দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছি। এই কারণে তিনি আলী ইমাম মজুমদার মহোদয়ের যে প্রিকারাস সিচুয়েশনটা সেটা কিন্তু তুলে ধরেছেন। আমাদের জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম প্রতিষ্ঠাতা মশিউর রহমান জাদু মিয়ার সুযোগ্য তনয়া রিটা রহমান সেদিন শোতে পরিষ্কার ভাবে বুলবুল মহোদয়ের সঙ্গে সুরে সুর মিলিয়ে আলী ইমাম মজুমদারকে সিঙ্গেল আউট করেছেন। প্রিয় দর্শক, আপনারা দেখলেন তিনি আমার প্রসঙ্গে বলেছেন, আমি যেভাবে খোলাখুলি সত্য কথা তুলে ধরি, এই সংস্কৃতিটা যদি এদেশে চালু থাকতো তাহলে দেশের অনেক সমস্যায় কমে যেত।
তার মানে তিনিও কিন্তু স্বীকার করে নিচ্ছেন তিনি এরকম ভাবে স্পষ্ট করে কোনো কথা বলেন না। কিন্তু কিছুদিন ধরে তিনি এমন কিছু কথা বলছেন, এমন কিছু বিভ্রান্তি ছড়াচ্ছেন যা তার অতীতের কথাগুলোর সাথে কিছুটা হলেও সামঞ্জস্যহীন। কেননা আমরা বলেছিলাম তিনি আগে দুকুল রক্ষা করে কথা বলতেন, সেখানে কিন্তু তার একটি সেফ এক্সিট থাকতো। কিন্তু সম্প্রতি তিনি এমন সব কথা বলছেন, বিশেষ করে আন্তর্জাতিক বিষয় নিয়ে এবং বাংলাদেশের নিরাপত্তা এবং বাংলাদেশের সার্বভৌমত্ব এবং বাংলাদেশের ভবিষ্যৎ অস্তিত্ব সংকট নিয়ে তিনি এমন কিছু কথা বলছেন যা তার কাছ থেকে কোনোভাবেই প্রত্যাশিত নয়। তিনি একজন শিক্ষক, তিনি একজন গবেষক, তিনি একজন নির্বাচন পর্যবেক্ষক, তিনি একজন সুনাগরিকও। তাই তার কাছ থেকে জাতি এই ধরনের কথা আশা করে না। তার কাছ থেকে দেশের এই ক্রান্তিকালে, এই জটিল সময় মানুষ গঠনমূলক আলোচনা আশা করে। সরকারের অনেক দুষ্ত্রুটি আছে, থাকতেই পারে, কারণ এটি কোনো অভিজ্ঞ সরকার নয়। তারপর সরকার রাষ্ট্রের যে কাঠামোগুলোর উপর ভিত্তি করে নিজেদের কার্যক্রম পরিচালনা করে সেই কাঠামোগুলো কতটা বিধ্বস্ত এটি তার না জানার কথা নয়। এই ধরনের বিধ্বস্ত কাঠামো নিয়ে একটি দেশ পরিচালনা যে কতটা দুরূহ এবং অসম্ভব সেটি বোঝার জন্য আমাদের কোনো বৈজ্ঞানিক হওয়ার দরকার নেই। এই বিপর্যস্ত অবস্থায় বর্তমান সরকার যেভাবে দেশটিকে চালিয়ে নিয়ে যাচ্ছেন তাতে আমরা সন্তুষ্ট। আমাদের অনেক অভিযোগ আছে, আমাদের অনেক না পাওয়ার কষ্ট আছে, আমাদের অনেক হতাশা আছে, কিন্তু এই সরকার যে দুর্যোগের মধ্য দিয়ে দেশ চালিয়ে নিয়ে যাচ্ছেন তাতে তার হাল ঠিক রাখা যে কতটুকু কষ্টকর সেটি যদি আমরা একটু গভীরভাবে চিন্তা করি তাহলে বুঝতে পারবো। যার কারণে এই সরকারকে এখন দোষারোপ না করে, বিভিন্ন কাজে তার ব্যর্থতাগুলো না দেখিয়ে তাকে কিভাবে সহযোগিতা করে সামনের দিকে সফলতার সাথে এগিয়ে নিয়ে যাওয়া যাবে, আমাদের দায়িত্ব হচ্ছে সেই ধরনের পরামর্শ দেয়া, সেই ধরনের কথা বলা, সেই ধরনের উৎসাহ দেয়া। তা না করে ডক্টর কলিমুল্লাহ সাম্প্রতিক সময় যে কাজগুলো করেছেন তার কিছু চিত্র এখন আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি। আমাদের নেই কোনো ধান্ধা, কোথাও টিকি নেই বান্ধা, মিথ্যা অসত্যের ভিত্তি ভাঙা শুধুই আমাদের লক্ষ্য। প্রিয় দর্শক, আপনারা দেখলেন যখন দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করেছেন তখন তিনি তার নিজেকে কোথায় নিয়ে গেছেন। একই সাথে তিনি সাংবাদিক পান্না, মাসুদ কামাল, এই ধরনের যারা আছেন যাদের কাজই হচ্ছে সরকারের সবকিছুতেই দোষ এবং ত্রুটি খোঁজা, যাদের চোখে সরকারের সাফল্য বলতে কিচ্ছু নেই, যাদের কাছে এই সরকার যা করছে তার সবই ভুল এবং সবই দেশবিরোধী কাজ, তিনি তাদের সারিতে নিজেকে নিয়ে গিয়েছেন। এদেশের তরুণ সমাজ যেভাবে বুদ্ধিদীপ্ত রাজনীতির চর্চা শুরু করেছে সেখানে আপনাদের এই বিমূর্ত রহস্যময় কথাবার্তা কোনো ধরনের আবেদন সৃষ্টি করতে পারবে না, বরং আপনাদের প্রতি তাদের অশ্রদ্ধাকেই বাড়িয়ে তুলবে। তাই যা হওয়ার হয়ে গেছে, আসুন আমরা সবাই মিলে একসাথে দেশটিকে গড়ে তোলার চেষ্টা করি। অতীতে যেখানে আমাদের লেজুর বাধা থাকুক না কেন সেই বন্ধন ছিন্ন করে দেশের জন্য, দেশের কল্যাণের জন্য এবং আমাদের আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য সুখী সমৃদ্ধ রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য চলুন আমরা একসাথে কাজ করি, দেশকে এগিয়ে নিয়ে যাই। আশা করি আপনি নিজেকে নিয়ে আরেকটু পর্যালোচনা করবেন, আরেকটু আত্মোপলব্ধি করবেন। আপনার জন্য ভবিষ্যতে কোনটি কল্যাণকর এবং কোনটি অকল্যাণকর, তার পাশাপাশি দেশের জন্য আপনার কোন কাজটি কল্যাণকর এবং কোন কাজটি অকল্যাণকর সেটি বিবেচনা করে আপনি আপনার ভবিষ্যতের পথ চলা নির্ধারণ করবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। আপনাদের সাথে
আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।